আজ গাড়ি রুদ্র ড্রাইভ করেছে। রুদ্র আর রাত তারা দুজনেই পেছনে বসেছে একসাথে। ২০ মিনিটের মাথায় গাড়িটা এসে থামলো ভার্সিটি গেটে। রাত দরজা খুলে নামতে নিলে রুদ্র শাসিয়ে বলল, ক্লাস শেষে এখানে ওয়েট করবে, আমি নিয়ে যাব। আর হ্যাঁ, একদম লেট হয় না যেন। আর ভুলেও বাড়ি একা যাওয়ার চিন্তা ভাবনা মাথায় আনবে না। রাত চুপচাপ মাথা নাড়িয়ে মৌন সম্মতি দিয়ে বেরিয়ে এলো। ক্লাসে আসতেই দেখলো আজ উপমা এসেছে, মাফি এখনো আসেনি। মাফরোজ লাইব্রেরিতে গেছে। রাতের আজ মনটা ভালো নেই। রাতের ভাবনার মাঝে ক্লাসে আগমন ঘটল রুদ্ধের। গটগট করে গিয়ে ডায়েসে দাঁড়িয়ে তর্জনের ইশারায় সবাইকে বসতে বলল। রুদ্ধকে আজ তাদের ক্লাস নিতে দেখে সে একটু অবাক হলো। সবাইকে বসতে বলেই রুদ্ধ বলে উঠল, সামিউল স্যার আজকে থেকে কিছুদিনের জন্য তার ব্যক্তিগত কারণে ভার্সিটিতে উপস্থিত হতে পারবে না। তাই আজ থেকে তোমাদের ক্লাস আমি নেব। আজ তোমাদের সাথে আমার প্রথম ক্লাস এবং আজ থেকে নিয়মিত আমি তোমাদের ক্লাস নেব। আশা করছি সকলে গুড ম্যানার্স বজায় রেখে কোঅপারেট করবে। আর যদি কারোর মাঝপথে ক্লাস থেকে বের হয়ে যেতে ইচ্ছে করে সে এখনই বেরিয়ে যেতে পারে, কারণ ক্লাসের মাঝে আমি কাউকে বাইরে যেতে অ্যালাউ করব না। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। রাত থ মেরে গেল। উপমা এখনো হাঁ হয়ে আছে। রাত ভাবছে শেষে কিনা এই জল্লাদটার ক্লাস তার রোজ করতে হবে। এ ছিল কপালে। ছি, থু। এই গরিলার মতো বন মানুষটা তো তার লাইফটা এবার অ্যামাজন থুকু সুন্দরবন বানিয়ে ছাড়বে। কপাল কোচকে রুদ্ধের দিকে তাকালো সে। রুদ্ধ এক পলক তার দিকে তাকিয়ে বোর্ডের দিকে ফিরল। রাত চারপাশে চোখ বুলিয়ে দেখল মেয়েরা সব হাঁ করে তাকিয়ে আছে রুদ্ধের দিকে, যেন চোখ দিয়ে গিলে খাবে তারা। রাগ হলো রাতের। ধুর, স্কাই ব্লু কালারের শার্টের হাতাটা গুটিয়ে মার্কার হাতে নিয়ে বোর্ডে টপিকের নাম লিখেছে সে। রুদ্ধের ফর্সা গায়ে রংটা অসম্ভব সুন্দর মানিয়েছে। অদ্ভুত সুন্দর লাগছে তাকে। আনমনি হাঁ করে চেয়ে দেখছে সে রুদ্ধকে। চোখ আটকে যায় তার রুদ্ধের শিরা ফোলা গাঢ় উজ্জ্বল রঙের শক্তপোক্ত হাতের দিকে। ইন করা স্কাই ব্লু শার্ট আর কালো প্যান্ট পরিয়ে তো লোকটাকে আজ একটু বেশি সুদর্শন লাগছে, যাকে দেখে মনটা গলে গেল রাতের। পাশে থাকা উপমা রাতের অবস্থা দেখে কানের কাছে এসে বলল, বান্ধবী, তোরই তো জামাই ওটা। তুই বাড়িতে বসেও তাকে এভাবে দেখতে পারবি? এমন ভরা ক্লাসের মাঝখানে চোখ দিয়ে গিলে খাস না বেচারাকে। একটু লজ্জা শরম রাখ। তোর তাকানো দেখে দুলাভাই লজ্জা পাচ্ছে দেখ। উপমার কথা শুনেও কোনো হেলদোল দেখা গেল না রাতের মধ্যে। সে হাঁ করে চেয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা তার স্যার নামক তার ব্যক্তিগত পুরুষটার দিকে। তখনই চোখ গেল রুদ্ধের বুকের কাছে। শার্টের বোতাম দুইটা খুলে রাখা। রুদ্ধের চওড়া কাঁধ জড়িয়ে ধরে আছে শার্টটা। রাতের এখন ভীষণ ইচ্ছে হলো গিয়ে জড়িয়ে ধরতে রুদ্ধকে। ক্লাস শেষ হতেই বেরিয়ে পড়ল রাত। তখনই উপমা তার হাত ধরে হ্যাসকার টান দিয়ে নিয়ে গেল ক্যান্টিনের দিকে আইসক্রিম খেতে। আইসক্রিমের কথা শুনে রাত না করতে পারল না। সেও নাচতে নাচতেই চলে গেল। আইসক্রিম খাওয়ার কথা শুনে তার মাথা থেকে বের হয়ে গেল যে রুদ্ধ তার জন্য বাহিরে অপেক্ষা করছে। আজ তার লাইব্রেরিতে বই কিনতে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারল না ভেবে মন খারাপ হলো খুব। ভাবলো খুলনায় যখন যাবে বাড়িতে তার থাকা সব বইগুলো নিয়ে আসবে এখানে। ভাবতে ভাবতে ভার্সিটির মেন গেট পেরিয়ে বেরোতে সামনেই অদূরে দাঁড়ানো কালো রঙের গাড়িটা দেখে টনক নড়ে উঠল তার ক্লাস তো শেষ হয়েছে আরও আধ ঘন্টা আগে। সে তো এতক্ষণ ক্যান্টিনে আইসক্রিম নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিল। তার উপর এখন আবার আস্তে ধীরে ঢিলামি করে বেরোতে এতক্ষণ সময় পার হয়ে গেছে। অথচ মনেই নেই রুদ্ধ তাকে বলেছিল ক্লাস শেষে হতেই যেন চলে আসে, সে অপেক্ষা করবে। এতক্ষণে নিশ্চয়ই রেগে মেগে আগ্নেয়গিরিতে পরিণত হয়ে গেছে লোকটা। রাত ঢোক গেল আস্তে করে। মনে মনে আয়তুল কুসরি পড়তে পড়তে ভয় নিয়ে এগিয়ে আসলো গাড়ির সামনে। গাড়ির দরজা খুলে ব্যাক সিটে বসলো সে, কারণ রুদ্ধ পেছনে বসেছে। আর চোখে একবার চেয়ে দেখলো রুদ্ধকে, যে কিনা গাড়ির সিটে মাথা এড়িয়ে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে। কোনো হাব ভাব ধরতে পারছে না রাত যে কি হলো লোকটার। এমন ফিক্সড ফেস করে আছে কেন লোকটা? এভাবে কয়েক মিনিট পার হয়ে গেল, তবুও কোনো কথা বলো না সে। চুপ করে বসে থাকলো। রুদ্ধ এখনো গাড়ি স্টার্ট করেনি। রাতের এবার ভীষণ ভয় হতে লাগলো। শঙ্কিত মুখ টেনে মিনমিন মৃদু স্বরে বলল, কি হয়েছে? এমন করে আছেন কেন? আপনার কি মাথা ব্যথা করছে খুব? রাতের কথা শেষ হতে না হতেই রুদ্ধ ছোট্ট করে উত্তর দিল, না। তাহলে
তখনই আকস্মাৎ তড়িৎ বেগে ওর কাছে এসে হাতের কবজিতে চেপে ধরল রুদ্ধ। এভাবে আকস্মিক আক্রমণে রাত বিহ্বল হয়ে গেল। ভীতিগ্রস্ত চেহারায় আমতা আমতা করে কিছু বলতে নিলেই রুদ্ধ হিসিয়ে বলল, তোমাকে বলেছিলাম না ক্লাস শেষ হতেই যেন তোমাকে এখানে পাই। এতক্ষণ কোথায় ছিলে তুমি? বলেছিলাম না আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করবে না? কথা কানে যায়নি তোমার? রাতের হাতের নরম চিকন কবজিটা অমন বলিষ্ঠ হাতের চাপে ভেঙে যাবে এমন মনে হলো রাতের। কেঁপে উঠল সে। কান্না পেয়ে গেল তার। কোনো মতে কান্না চেপে উল্টে বলল সে আইসক্রিম খেতে গিয়েছিল ক্যান্টিনে। রাতের এমন উত্তরে রুদ্ধের মেজাজ 1 ডিগ্রি হাই হয়ে গেল। কবজি ছেড়ে বাহু দিয়ে ধরে বলল, তোমার সাহস কি করে হলো আমার কথা অমান্য করার? কি মনে হয় তোমার আমি কিছুই দেখি না? নীরবের সাথে কি কথা বলছিলে তুমি? কি করছিলে ওর সাথে? আমি শুধু একটু কথা বলছিলাম, কারণ ভাঙা গলায় বলতে গিয়ে শেষ করতে পারল না সে। তার আগেই ফুপিয়ে কেঁদে দিল রাত। রুদ্ধের আকস্মিক রাগের কারণ কিছুতেই তার বোধগম্য হচ্ছে না। এমন ব্যবহার কেন করছে, কেন লোকটা তার সাথে? রুদ্ধের বজ্রকণ্ঠের ধমকে আপাতমস্তক কেঁপে উঠল রাতের। তখন ক্যান্টিনে আইসক্রিম খেতে গিয়ে মাফির বয়ফ্রেন্ড নীরবের সাথে ঝগড়া হয়েছে শুনে সে নীরব ভাইয়ের সাথে কথা বলেছিল কিভাবে তার রাগ ভাঙাবে। তখনই হয়তো রুদ্ধ দেখেছে আর তার জন্য এমন করছে। কিন্তু রাত এখন রুদ্ধকে পুরোটা কি করে বোঝাবে সে? ভয়ে আর হাতে লাগা চাপে কেঁদে উঠল সে। রাতের এমন ভয়ার্ত চেহারা দেখে রুদ্ধ রাতের বাহু ছেড়ে পুনরায় আবার সিটে মাথা এলিয়ে দিল। রাত ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে জানালার বাহিরে দেখছে। রুদ্ধের এমন রাগ হওয়ার কারণ ভাবতে লাগলো সে। নীরবের সাথে ওভাবে দেখেছে বলে? আর যদি তাই হয় তাহলে এতটা কেন রাখলো লোকটা? বউ বলে তো পরিচয়ই দেয় না। সে কার সাথে কথা বলতো তাতে ওনার গিয়ে। তখনই রুদ্র এসে গাড়ির ভেতর উঠে বসলো। গাড়ির ভেতরে থমথমে পরিবেশ দেখে কপাল কুঁচকে এলো তার। কিছু জিজ্ঞেস করতে গিয়েও রুদ্ধের রাগে চোখ মুখ লাল হতে দেখে কিছু জিজ্ঞেস করল না। রাতকে মন খারাপ করে থাকতে দেখে তার হাতে থাকা একটা আইসক্রিম রাতের দিকে এগিয়ে দিল। রাত তখন ঠোঁট উল্টিয়ে জানালার দিকে তাকিয়েছিল। আইসক্রিম পেয়ে মুখে মুচকি হাসি ফুটল তার। পরক্ষণে মিষ্টি হেসে রুদ্রকে ধন্যবাদ জানিয়ে আইসক্রিম খেতে থাকলো সে। সেদিকেই রুদ্ধ হা করে তাকিয়ে থাকলো। একটু আগে নাক ফুলিয়ে কাঁদছিল মেয়েটা, আর এখন কিনা হাসে। সে কিছুতেই বুঝে উঠতে পারে না এই মেয়েটাকে। 20-25 মিনিটের মাথায় গাড়ি এসে থামলো বাড়ির সামনে। গাড়ি থামতেই রাত গাড়ি থেকে নেমে দৌড়ে চলে আসলো ভেতরে। রাতকে এভাবে নেমে চলে যেতে দেখে রুদ্ধ তাকালো তার দিকে। পরে রুদ্রকে গাড়িটা গ্যারেজে রেখে আসতে বলে তার কাগজপত্র এবং ব্যাগ নিয়ে সেও পা বাড়ালো বাড়ির ভেতরে। বাড়িতে এসেই কোনো দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল রাত। রুদ্ধ তার পেছনে পেছনে ঘরে ঢুকেই খাটের উপর ব্যাগটা ধপ করে রাখলো। শার্টের উপরের বোতামগুলো খুলতে খুলতে এসির পাওয়ার বাড়ালো। কাজের প্রেশারে বেশ ক্লান্ত সে। তার উপর এখন ওভাবে হাইপার হয়েও আউট অফ মাইন্ড হয়ে গিয়েছিল। পরে নিজেরই মনে হয়েছে যে মেয়েটার উপর এভাবে চেঁচানো উচিত হয়নি। সে যা খুশি তার সাথে কথা করুক, গল্প করুক, ঢলে পড়ুক, তার কি? সে তো আর তাকে বউ মেনে বসে নেই। কিন্তু পরক্ষণেই আবার মনে হলো বউ মানে না তো কি, বউ তো রাতকে তো সে বিয়ে করেছে। উফ, মেজাজটা আবারও বিগড়ে গেল তার। নিজের উপরে বিরক্ত সে। ইদানিং নিজের সাথে কি হয় ও নিজেই বুঝতে উঠতে পারে না। শার্টের বোতামগুলো খুলতে খুলতে টাওয়ালটা হাতে নিতেই বারান্দার সামনের কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকালো সে। পুফি তাদের দুজনকে রুমে ঢুকতে দেখে লাফাতে লাফাতে সেই রুমে এসেছে। রুদ্ধের সাথে সাথে সেও বারান্দায় গেল তার পাপার মনোযোগ পেতে। কিন্তু রুদ্ধের সেদিকে খেয়াল নেই। সে তো ব্যস্ত অন্য কিছু চিন্তা করতে। ভাবছে মেয়েটাকে সরি বলা উচিত। এভাবেও মেয়েটার ওপর চেঁচানো ঠিক হয়নি তার। তখনই ওয়াশরুম থেকে গোসল করে বেরিয়ে গেল রাত। সেদিকে তাকিয়েই রাতে কিছু বলতে যাবে তার আগে রুম থেকে বের হয়ে চলে গেল। রাতকে চলে যেতে দেখে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল রুদ্ধ। ভাবলো সে কেন সরি বলতে যাবে মেয়েটাকে। সে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। কিন্তু কিছু একটা ভেবে আবার বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। হুট করেই তার বুকটা চরমভাবে কেঁপে উঠল। তখন ওভাবে বকার জন্য কি মেয়েটা খুব রাগ করেছে তার উপর? হাতের তাওয়ালটা ফেলে এক ছুটে বেরিয়ে এলো ঘর থেকে। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে ডাইনিং টেবিলের দিকে ছুটল। এগিয়ে এসে রাতের হাত ধরে গট গট করে আবার রুমের ভেতরের দিকে পা বাড়ালো। কোনো দিকে না থেমে টেনে নিজের ঘরে এনে খাটের ওপর ধপ করে বসিয়ে দিল। তারপর কোমরে হাত দিয়ে ভাবতে থাকলো কিভাবে সরি বলা যায়, কারণ জীবনে আজ পর্যন্ত কাউকে সরি বলেনি সে।
বলবে কিভাবে? সরি বলার মতো সেরকম পরিস্থিতি কখনো তৈরি হয়নি তার জীবনে। রুদ্ধের সাথে দৌড়ে আসতে আসতে হাঁপিয়ে উঠেছে রাত। বসে বসে রাত হাঁপাচ্ছে রীতিমতো। ছোট ছোট দুটা পা দিয়ে এইরকম বড় বড় পা ফেলে কি সে আসতে পারে? যেভাবে ধরে টেনে আনলো রাত তাল মেলাতে না পেরে রীতিমতো দৌড়াচ্ছে। বসে জোরে জোরে দম ছেড়ে নিজেকে ধাতস্থ করে তাকালো তার সামনে দাঁড়িয়ে থাকা লম্বা চওড়া শরীরের লোকটার দিকে, যে আপাতত ট্রেডমিল ছাড়াই ফিক্সড ওয়াক করে চলেছে। বিরক্তিতে রাতের কপালে অসংখ্য ভাঁজ পড়ে আছে। এই লোকটা কি পাগল হয়ে গেল নাকি? একে তো তখন ওভাবে গাড়িতে বসে ধমকালো, তারপর ডাইনিং টেবিলের সামনে থেকে ওভাবে টেনে নিয়ে আসলো রুমে, আর এখন আবার পাগলের মতো পায়চারি করছে। রাতের এই মুহূর্তে ভীষণ ইচ্ছে হলো রুদ্ধকে দুটো শক্ত কথা শুনিয়ে দিতে, কিন্তু তারপরে তার নিজের অবস্থার কথা চিন্তা করে চুপ করেই থাকলো। সে রুদ্ধের দিকে তাকালো। রুদ্ধ এখন প্রচণ্ড অস্থির হয়ে আছে। হঠাৎই রুদ্ধ তেড়ে এসে তার দিকে। রুদ্ধ আর নিজেকে সামলাতে পারল না, আচমকা এক অভাবনীয় কাণ্ড করে বসলো। আস্তে ধীরে ঠোঁট এগিয়ে নিল রাতের দিকে, শক্ত এক চুমু বসালো রাতের কপালে। বেশ অনেকটা সময় নিয়ে সঙ্গে সঙ্গে কেঁপে উঠল রাত। মুহূর্তেই রাতের পুরো শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে গেল। রাত নড়তে ভুলে গেল যেন। রুদ্ধ যে মানুষটা ঠিক মতো তার সাথে কথাও বলে না, সে এমন একটা কাজ করবে তা কোশমিন কালেও ভাবেনি সে। তাদের দুজনের মধ্যে প্রেম ভালোবাসা নামক অনুভূতি কিংবা স্বামী স্ত্রীর মধ্যে থাকা সম্পর্কের কোনো কিছুই গড়ে ওঠেনি। স্বাভাবিক সম্পর্কটুকু পর্যন্ত নেই। নেহাতি এক বাড়িতে থেকে যতটুকু কথা বলা বা কাজ করার দরকার ততটুকুই দায়িত্ব হিসেবে পালন করে দুজন। অধিকারবোধ বিহীন রুদ্ধের এমন আচরণ তার কাছে বড্ড অস্বাভাবিক ঠেকল, কিন্তু এই ব্যাপারটাকে ঠিক কী বলে আখ্যায়িত করবে ও বুঝে উঠতে পারছে না। এদিকে রুদ্ধের ঠোঁট তখন রাতের কপালে ছোঁয়ানো। অন্যরকম এক ঘোর পেয়ে বসেছে রাতকে। মনে হচ্ছে সময়টা এখানেই থমকে যাক, তাহলে নীল সবুজ রঙের এই গ্রহ এক অন্যতম সুখ থেকে তাকে কেউ বঞ্চিত করতে পারত না। রাত আনমনে ভাবলো, এই যে ছোট্ট একটা চুমুতে ওর এত ভালো লাগছে, সেই অনুভূতিটা কি আবার ফিরে আসবে যখন রুদ্ধের হুঁশ আসলো? সে কি করছে সঙ্গে সঙ্গে সরে আসলেও রাতের কাছ থেকে। আশ্চর্য, কি করছিল, কি সেটা? সে কিভাবে পারল এমন একটা কাজ করতে? ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল রুদ্ধ। সে এই মেয়েকে সরি বলতে এসে কি করে ফেলল? এমন কাজের জন্য নিজেরই অস্বস্তি লাগছে এখন। মুখ ফুটে সরি বলতে যাবে, তখনই আবার কেউ যেন তার মুখে আঠা লাগিয়ে দিল এমন মনে হলো রুদ্ধের। না, কোনোভাবে মুখ থেকে সরি শব্দটা বের করতে পারল না সে। এই মেয়েটা দিন দিন তাকে পাগল বানিয়ে ছাড়বে। এই মেয়ে তার জীবনে আসার পর থেকে সে এমন এমন আচরণ করছে যা সে কখনোই করেনি, যা একেবারেই তার ব্যক্তিত্বের সাথে যায় না। বিরক্ত হয়ে হিসিয়ে তেড়ে এসে বলল, কি করেছো কি তুমি আমাকে? হ্যাঁ, তোমার জন্য আমি কোনোদিন পাগল হয়ে যাব? নীরবতা ভেঙে এমন উদ্ভট কথায় রাত গোল গোল চোখ করে চেয়ে রইল। আগামাথা কিছুই বুঝতে পারছে না সে। এখন তো নিজেকেই তার পাগল হয়ে যাবে। এই লোকের পাল্লায় পড়ে মনে হচ্ছে। ঘন ঘন পলক ফেলে হা করে তাকিয়ে রইল নিজের স্বামীর দিকে। রাতের এমন হাবলা কান্তর মতো তাকিয়ে থাকা দেখে রুদ্ধ আরও কিছু বলতে গেলেও থেমে গেল। একই কিছু বলা আর দেয়ালের সাথে কথা বলা সমান। নিচে পড়ে থাকা তাওয়ালেটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে ধরাম করে দরজা লাগিয়ে দিল। আর তার আগে শুনিয়ে গেল তার নাম করার ডায়লগ, ইডিয়ট। রুদ্ধ যাওয়ার পরেও রাত হা করে চেয়ে রইল বাথরুমের দরজার দিকে, যেন দরজার ওপারে কোনো রাক্ষস আছে, যে কোনো সময় এসে খুবলে খেয়ে ফেলবে তাকে। দরজার দিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে বলে উঠল রাত, খাটাস একটা, খবিশ লোক, বেয়াদ্দব লোক, ভীষণ বজ্জাত আর উদ্ভট একটা বদ লোক। এর খপ্পরে থেকে কোনদিন অক্কা পেয়ে পটল ধুম আমি। বাবা আর ছেলে পায় নাকি? ধুর। ভার্সিটি থেকে ফেরার সময় হতে এই পর্যন্ত তার সাথে এই লোক কী থেকে কী করলো তা নিয়ে এখনও কনফিউজড থাকলেও এই লোকটার মাথা জেগে আছে এ নিয়ে কনফার্ম। না, এখানে আর এক মুহূর্ত না। এরপর বেরিয়ে আবার কোনো হম্বিতম্বি করবে আল্লাহ জানে। বলেই এক ছুটে বেরিয়ে আসলো ঘর থেকে। আপন মনে বিড়বিড় করে রুদ্ধকে হাজারটা গালি দিয়ে বকে দিতে দিতে যাচ্ছিল রাত।
তারপর পা বাড়ানো সেই বিশাল খোলা বারান্দার দিকে। সেখানে গিয়ে রাত দেখল আজ 3টা লাল পদ্ম ফুল ফুটেছে। সেগুলো দেখেই খুশি হয়ে গেল রাত। তার পাশেই টবটাতে সাদা জল গোলাপগুলো অন্ধকারে জ্বলে উঠেছে। পাশেই সাদা গোলাপি রঙের মিশ্রণে ব্রেন লিলিগুলো দল বেঁধে দাঁড়িয়ে আছে। চাঁদের আলো এসে পড়েছে তাদের গায়ে। সে স্নিগ্ধ আলো গায়ে মেখে তারা আরও মায়াবী হয়ে উঠেছে। হাজারি গোলাপ গাছটা তার ডালপালাগুলো বাতাসের সঙ্গে দুলিয়ে যাচ্ছে। রজনীগন্ধার টিউবগুলো থেকে কলি বের হয়েছে। নাইট ব্লুমিং সিরিয়াস, রাতের রানী নামে পরিচিত এই সাদা ফুলটি কেবল রাতেই ফোটে এবং সকালে ঝরে পড়ে। এর মৃদু সুবাস এসে মেখে গেল রাতের গায়ে। সেগুলো দুলছে মৃদু বাতাসে। এখানেও সাদা রঙ্গনের বড় একটা গাছ লাগানো আছে। দাদিমার কাছে গল্প শুনেছে সে যে এই বাগানটা রুদ্ধ লন্ডন থেকে আসার পরপরই নিজের হাতে গড়েছিল। টানা 7টা বছর বিদেশের মাটিতে পড়াশোনা করতে ব্যস্ত ছেলের রুদ্ধ। ছোটবেলা থেকেই তার বন্ধু বলতে একমাত্র রুদ্রই ছিল। সে খুবই শান্ত প্রকৃতির একজন ছেলে। একা থাকতে সে সবচেয়ে বেশি পছন্দ করে। অবসর সময় বই পড়ে, না হলে গাছপালার পরিচর্যা ব্যস্ত থাকে। প্রায় সময় এখানে এসে সময় কাটাতো সে। রুদ্ধ একদমই নাকি তার দাদার স্বভাব পেয়েছে। এসব ভাবতে ভাবতে মনে পড়ল রুদ্ধের ক্লান্ত মুখটার কথা। আজ লোকটা প্রচণ্ড টায়ার্ড ছিল। দেখেই বোঝা যাচ্ছিল কাজের চাপ যাচ্ছে প্রচণ্ড তার উপর থেকে। এসব ভাবতে ভাবতেই রান্নাঘরের দিকে পা বাড়ালো রুদ্ধের জন্য এক গ্লাস ঠান্ডা শরবত তৈরি করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। শুভ্রাদের কলেজে প্রতি বছর 2বার স্পোর্টস হয়, কিন্তু শুভ্রা আর সাবি কখনোই অ্যাটেন্ড করে না। কিন্তু মেয়েদেরকে ডান্স প্র্যাকটিস করতে দেখে শুভ্রার আজ খুব ইচ্ছে হলো একটা কাপল ডান্স করার। সে সাবিকে টানতে টানতে ফাঁকা একটা ক্লাসরুমে নিয়ে আসলো। তা দেখে সাবি নিজের শার্ট খুলে রাখা বোতাম দুটো পুনরায় লাগিয়ে শুভ্রার দিকে তাকিয়ে হতবাক গলায় বলল, কি ব্যাপার লুচু মহিলা, হাই হয়ে গেছে নাকি? আমার মতো অসহায় ভোলা ভালো একটা ছেলেকে টানতে টানতে এভাবে ফাঁকা একটা ক্লাসরুমে নিয়ে এসছে কেন? হ্যাঁ, মতলব কি তোমার? এই চুপ থাকবা বাইটুল্লা বেটা, নাচবো তাই এনেছি। স্যানুলিটা গানটা চালাতো। আর হ্যাঁ, সুন্দর করে নাচবি, আমি যেমন যেমন বলবো। তা না হলে এমন লাথি মারুম যে উইরা গিয়া পড়বি কুদ্দুস স্যারের কোলে গিয়া। এই বেটি, তুই আবার শুরু করছিস? আরে হিসলা স্যারের নাম মুখে আনবি না, বলে দিলাম। ইয়াক বাবা, তোর কত বড় সাহস! তোর ছোট ছোট 2টা পা দিয়ে আমার সামনে দাঁড়াইয়া তুই আমার সাথে জোরে কথা বলতেছিস। তোর কপাল ভালো, আমার মুড এখন ভালো, না হলে তোকে যে আজকে আমি কি করতাম। ওলে বাবু, সরি সরি, হাই হয় না। কি হাই হাই করতেছিস তুই আবাল? চুপ! আর ভুলেও বান্দরের মতো নাচবি না। ওই যে তোর একটা নাচ আছে না, 2 হাত 2 দিকে ঝুলিয়ে, ওই ভয়ঙ্কর নাচ তুই ভুলেও আমার সামনে করবি না। আর ঠ্যাং 2টা এপাশ ওপাশ করবি না, ওটা করলে কিন্তু থাপ্পড় খাবি। বলে সাবির হাত ধরে ডান্স স্টেপগুলো এক এক করে শেখাতে লাগলো শুভ্রা। যদিও সাবি নাচের নও জানে না, নাচতে গিয়ে 2-3বার উস্টা খাইয়াও পড়েছে, তবুও সাহস করে কিছু বলতে পারছে না শুভ্রাকে। যদি ঠাস করে কানের নিচে লাগিয়ে দেয় একটা, তখন পাক্কা। দীর্ঘ আধা ঘন্টা ধরে ঠান্ডা পানির শাওয়ার নিয়ে এখন বেশ হালকা লাগছে রুদ্ধের। মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো। ওয়াশরুমের দরজাটা লাগিয়ে পেছনে ঘুরতেই আবারও থেমে গেল। বিরক্তিতে চোখ কুঁচকে নিল। এই মেয়ে এমন সং হয়ে দাঁড়িয়ে আছে কেন? মুখে আবারও সেই ফিক্সড স্মাইলটা বলে দিচ্ছে যে এই মেয়ের মাথায় উল্টোপাল্টা আবার কোনো শয়তানি বুদ্ধি ঘুরঘুর করছে। আবারও নিশ্চিত কোনো ঘাপলারও করবে। রুদ্র খেয়াল করেছে রাত যতবার এইরকম লুক দিয়ে হাসে ততবারই তাকে কোনো না কোনোভাবে নাকানি চুপানি খাওয়ার মতো কাণ্ড হয়। একদম বিশ্বাস নেই একে দিয়ে। এর চেয়ে যত দূরে থাকা যায় ততই ভালো। তাই রুদ্ধ তার দিকে ভ্রুক্ষেপ না করে আয়নার সামনে যেতেই রাতও এসে পেছনে দাঁড়ালো। মুখে হাসি দেখে জিজ্ঞেস করল, শুনছেন? রুদ্ধ মুখের উপর ঠাস করে বলে উঠল, না। রাত বোধা মুখে বলল। কেন? রুদ্ধ বিরক্ত হয়ে ছাড়া গলায় বলল, কি কেন? রাত মুখে জ শব্দ করে বলল, শুনছেন না কেন? কানে পানি লাগিয়ে গোসল করার সময় রাতের কথা রুদ্ধ বিরক্ত হয়ে বলল। ফালতু কথা না বলে কি হয়েছে বলো। রাত হাতে থাকা শরবতের গ্লাসটা দেখিয়ে বলল, এই নিন ধরুন, আপনার জন্য শরবত এনেছি। দাও। বলছিলাম কি, আমাকে আপনার কিছু বই ধার দেবেন? না দিলে কিন্তু আমি চুরি করতে বাধ্য হব, বলে দিলাম। হোয়াট ডিড ইউ সেড? আপনার এই বিশাল বুকশেলফ থেকে কিছু বই দেবেন আমাকে? আর বুকশেলফ কেউ কি তালা মেরে আটকে রাখে এভাবে?
তোমার মতো বাচ্চা টাইপ মেয়ের আবার বই পড়ার শখ আসে কোথা থেকে? আমি মোটেও বাচ্চা না। নাক কুচকে বলল রাত। ও আচ্ছা, তাই নাকি? হুম। তা বলো কি ধরনের বই চাও তুমি? হুমায়ুন আহমেদের বৃষ্টি বিলাসী বইটা, ওই যে বুক সেলফের 2য় নাম্বার তাকে বাম পাশে রয়েছে, ওটা দিন না বইটা। রুদ্ধ রাতের হাসি হাসি মুখটার দিকে তাকালো। এই মুহূর্তে তার একদমই এই হাসিটা নষ্ট করতে ইচ্ছে হলো না। এমনিতেও আজকে বোকা দিয়েছে সে রাতকে। রুদ্ধ বুক সেলফের তলা থেকে বইটা বের করে রাতের হাতে দিল। বইটা হাতে পেতেই মহা খুশি হয়ে পড়ল রাত, কিন্তু সে হাসল না, বরং উপরের